অল্টারনেটিভ লিভিং থিয়েটার, এটার একটা প্রকৃত ব্যাখ্যা একটু ছোট্ট করে তুমি আমাদের সামনে তুলে ধরো তো। দিস ইজ নট বাজারের আলু মূলো বেগুন না যে আমি বিক্রি করছি, সেই ধরনের কমোডিটি না। এটা থিয়েটার বিক্রয়যোগ্য নয় আমার কাছে। তা আমি ওনাকে লিখে দিলাম যে স্যার, আমরা তো কলকাতায় থিয়েটার করবো না, আমরা এখানেই করবো। সো ইফ ইউ হ্যাভ টু সি আওয়ার প্রোডাকশন, ইউ হ্যাভ টু কাম ডাউন এট খর্দা, অ্যান্ড অফকোর্স দ্যাট শুড বি ইন এ স্যাটারডে। আমরা পরতে ভেবেছি সাহেবরা যা করে সেটাই 100 ভাগ সত্যি, ফলে সাহেবদের ফলো করতে হবে আমাদের। এই যে একটা বিরাট সমস্যায় আমরা ভুগছি, এখনো ভুগছি, সাহেব ছাড়া গতি নেই। যেটুকু শিক্ষা বা রিচুয়াল থেকে, যে শরীর যদি কথা না বলে কিছু কথা বলে না, যাহা নেই ভাণ্ডে তাহা নেই ব্রহ্মাণ্ডে। আমি বিশ্বাস করি এই থিয়েটার, অল্টারনেটিভ থিয়েটার সততা পছন্দ করে। সততার আর এক নাম বোধহয় অল্টারনেটিভ থিয়েটার। নমস্কার, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি পডকাস্ট সেশনে আপনাদেরকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাই। আর আজকের যে বিষয়টা, আজকের যে আলোচনার বিষয়টা অত্যন্ত আমার পছন্দের বিষয় ব্যক্তিগতভাবে। আর যে মানুষটাকে আমাদের এই পডকাস্ট সেশনে পেয়েছি, ভারতীয় তথা বিশ্ব নাট্য ইতিহাসে তার নামটা কিন্তু একদম উজ্জ্বল হয়ে আছে। তিনি অল্টারনেটিভ লিভিং থিয়েটারের প্রবক্তা। তার সম্পর্কে আরও বিশদে যদি বলতে হয়, শুরু থেকে শেষ করা যাবে না। 1976-এর সময়ের প্রেক্ষাপট যদি বলি, সেই 1976-এ গৃহযুদ্ধ, আর সেই গৃহযুদ্ধ আরও একজন নাট্য ব্যক্তিত্বের অনুপ্রেরণায়। আর তারপর যদি দেখা যায় 2008-এ সঙ্গীত নাট্য একাডেমির পুরস্কারে তিনি ভূষিত হন। আর বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না, আমাদের সকলের প্রিয় নাটকটাকে সহজভাবে বোঝানোর জন্য যে মানুষটা সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন, আমাদের সকলের প্রিয় প্রবীর গুহ মহাশয় আমাদের সাথে। নমস্কার, কেমন আছেন? দিব্যি আছি এখনো পর্যন্ত ভালো আছি। না, এই ভালো থাকাটা, আপনার ভালো থাকাটা আমাদেরকে ভালো রাখার জায়গা। আমার মনে হয় আমি যতক্ষণ কাজের মধ্যে থাকবো, আমি ততক্ষণই ভালো থাকবো। একদম। এবং এই কাজ, মানে আপনার সব থেকে বড় কথা হচ্ছে যে কাজের যে ব্যাপ্তিটা, আর এই মানুষটার সাথে ব্যক্তিগত স্তরে আমার যে সম্পর্কটা রয়েছে, যেহেতু আমরা মঞ্চের মানুষ, এবং এই মানুষটার কাছ থেকে সত্যি কথা বলতে গেলে পরে এই মানুষটা হচ্ছে একটা ইনস্টিটিউশন থিয়েটারের, এবং মঞ্চ থেকে মাটিতে এসে কীভাবে থিয়েটারটাকে নিয়ে যেতে হবে, সেই মানুষটা খুব সহজভাবে বুঝিয়ে দেয়। আজকে আমার গায়ে কাটা দিচ্ছে যে মুখোমুখি তোমার সামনে বসে, মানে আমি আপনিটা বড় দ্বিধাবোধ করছি, আমি একদম তুমিটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। একদম। আর আজকের এই পডকাস্ট সেশনে, আমি পডকাস্ট সেশনকে বাদ রাখলাম আমাদের আড্ডায়। আজকের এই আড্ডায় প্রথমত আমরা জানতে চাই তোমার কাছে, আরও একবার ঝালিয়ে নিতে চাই, আমাদের যারা বন্ধুরা রয়েছে প্রত্যেকেই জানতে চায় যে অল্টারনেটিভ লিভিং থিয়েটার, যেটা নিয়ে তোমার এত বছরের পথ চলা আন্দোলন এবং সক্রিয়ভাবে নিজেকে নিমজ্জিত করে দেওয়া, এই জায়গাটা, অল্টারনেটিভ লিভিং থিয়েটারের জায়গাটা, এটার একটা প্রকৃত ব্যাখ্যা একটু ছোট্ট করে তুমি আমাদের সামনে তুলে ধরো তো। মানে আমি কিন্তু থিয়েটারটা শুরু করি অনেক পরে। হ্যাঁ, আমি জীবনের প্রথম দিকে কখনো ভাবিনি আমি থিয়েটার করব। মানে তখন সক্রিয় রাজনীতি চলছে, রাজনীতি করতাম, এটাই করতাম। আর তারপর যখন আই গট টোটালি ডিসিলিউশনড উইথ দ্য পলিটিক্যাল লিডার্স, দেন আই কেম ব্যাক। এবার তারপর আমি জানি না কি করব, খুব ভাবছি এবার কি করা যায়। মানে আমার নিজের যে করার যে ক্ষমতাগুলো, সেগুলো এত সীমিত। ওই একটু গান করা, একটু কবিতা লেখা ইত্যাদি, সেগুলো পাতে দেওয়া যায় না। তাহলে কি করতে পারি? আমি একটা জিনিস বুঝে গিয়েছিলাম, আমি একা একা কিচ্ছু করতে পারবো না। আই নিড আ গ্রুপ। আমার সঙ্গে সমমনস্ক কিছু লোকজন চাই, যেটা সবাই মিলে কিছু করতে পারবো হয়তো। কিন্তু সেটা কি? তখন মনে হলো থিয়েটার নয় কেন। আর একটু আমার অভ্যেস ছিল থিয়েটার করার। ফুড মুভমেন্টের সময় আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল পার্টি থেকে যে তুমি একটা নাটক তৈরি করে সব জায়গায় দেখাও। তা তখন একটা দল তৈরি করা হয়েছিল এবং সেটা করে দেখাতাম। তার ফলে একটুখানি হলেও আমার একটু অভিজ্ঞতা ছিল
যে থিয়েটার এইভাবে করব। তাতে আমার মনে হলো যে আমি থিয়েটারটা করব, 1 নম্বর। 2 নম্বর আর একটা কারণ ছিল, আমি সারাটা কৈশোর আমার কেটেছে গ্রামাঞ্চলে বেশ। এবং মুর্শিদাবাদের গ্রামাঞ্চলে, আচ্ছা, যেটা সংখ্যালঘু বলে আমরা রার জায়গা জানি আমরা আর কি, বলি, আমরা হ্যাঁ। সংখ্যালঘুদের বা রাজ্য বলে জানি প্রায় ওরা। তো সেখানে আমার যারা বন্ধুবান্ধব ছিলেন, মানে আমরা যেখানে যেখানে থাকতাম, প্রতি তো 1 বছর 2 বছর অন্তর অন্তর আমাদের বাবা বদলি হতেন, আমাকেও চলে যেতে হতো সেখান থেকে সেখানে। আর প্রতিটা জায়গায় নতুন বন্ধুবান্ধব, আর সবাই তারা সংখ্যালঘু সম্প্রদায়ের, আচ্ছা, এবং তারাই আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এখনও পর্যন্ত তাদের সঙ্গে আমার লিঙ্ক আছে। এরকম একটা জায়গায় পৌঁছে যাই আমরা। ফলে আমি তাদের কখনো অন্যভাবে, অন্য মানুষ হিসাবে দেখতে শিখিনি, না তারা শিখেছে, না আমি কখনো দেখেছি। তো এই তাদেরকে যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে যে ট্রিটমেন্টটা করা হতো, ওটা আমার বড় কষ্ট হতো। শুধু ওরা নয়, তাদের সাথে আরও যারা নিম্নবর্গীয় লোকজন ছিল গ্রামের, তারাও খুব খারাপ অবস্থায় ছিল। তা আমার যখন আমি তখন বড় হচ্ছি, তখন আমার মনে হয়েছিল বড় হয়ে আমি চেষ্টা করবো এদের জন্য কিছু করার। আমার ইচ্ছা ছিল, মানে তোমার এটা বেড়ে ওঠার সময়টা বলছো তুমি। সময়টাতে সেইটার জন্যই আমি রাজনীতিতে আসি। আচ্ছা। সেইখান থেকেই রাজনৈতিক প্রেক্ষাপট থেকে প্রবীর গুহর বেরিয়ে আসা কেন, মানে কোন কারণটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে প্রবীর গুহকে এই জায়গা থেকে ঘুরিয়ে দিল? আমি তাদের রাজনৈতিক মতাদর্শের যে ব্যাপারগুলো, সেগুলো মানতে পারছিলাম না। অ্যানিহিলেশনটাকে একদম মানতে পারছিলাম না কোনোভাবে। আচ্ছা, হ্যাঁ, মানুষটা মারবো কেন? সাধারণ মানুষটা পুলিশকে মারতে হবে কেন? স্কুল কলেজ কেন পড়াবো? আমি কোনো ব্যাখ্যা পাচ্ছিলাম না খুঁজে। ফলে আমার মনে হলো ওটা আমার জিনিস না, দ্যাটস নট মাই কাপ অফ টি। আই মাস্ট ফাইন্ড আউট সামথিং এলস। তখনই আমি ভাবতে ভাবতেই থিয়েটারে আসলাম, এবং থিয়েটার শুরু করলাম যখন, তখন আমি একেবারেই খুব নতুন, কিছু বুঝি না, কিন্তু থিয়েটার দেখছি কিন্তু অনেক দিন থেকে আমি কলকাতা থিয়েটার দেখছি, বাইরে থিয়েটার দেখছি, দেখার অভ্যেসটা আমার আছে। সেই সূত্র ধরে আমার মনে হলো একটা থিয়েটার করি। থিয়েটার দল কি করে বানাবো, কি করে করব, একটা বোধহয় ভালো দলের সাথে কাজ করা দরকার, বোঝা দরকার। তা আমি তখন সব থিয়েটার দেখছি, দেখতে দেখতে আমার মনে হয়েছে থিয়েটার ওয়ার্কশপে আমার খুব মন টানল। আচ্ছা, বিভাসদার চাক ভাঙা মধু নয়, আচ্ছা, বিভাসদার রাজরক্ত দেখে আমি খুব ওভারহেড হয়ে গেল। মানে বিভাসদার একটা জায়গায় যদি মানে একটা বিষয়, চাক ভাঙা মধুটা একটা অন্য প্রেক্ষাপটের নাটক, হ্যাঁ, এবং বুঝতেই পারছি, মানে তোমাকে ওইটা বেশি ইন্সপায়ার আমাকে করেছে। টানলো দুটো কারণে। একটা তার পলিটিক্যাল সাইড, আর দ্বিতীয়টা হচ্ছে পলিটিক্স দুটোর মধ্যেই আছে, কিন্তু এর পলিটিক্সটা এত সূক্ষ্ম, একটা অন্যভাবে যায় সেইটা। এবং দ্বিতীয় যে আর্টিস্টিক অ্যাপ্রোচ, থিয়েটারের একটা আর্টিস্টিক অ্যাপ্রোচ হবে। আমি মানে সবসময় যা মনে করি আর কি, ওই যা সবসময় বাড়িতে হয় তাই যদি থিয়েটারে দেখতে হয়, তাহলে আমি দেখবো কেন? সেটা সিনেমাতেও দেখতে পাওয়া যায়, তাই থিয়েটার দেখবো কেন? আমি থিয়েটার দেখতে আসছি এটা অন্য কারণে। আমার মনে যে খিদে, মনে যে আমার যে আর্টিস্টিক যে বাসনা, সেগুলো পূরণ করার জন্য। একদম ঠিক। অন্য কিছু দেখবো, অন্য কিছু শুনবো, ভাববো, এবং সেটা আমাকে ভাবিয়ে আমাকে দিয়ে একটা নতুন কিছু করাবে। সেইভাবে আমি যদি ইন্সপায়ার্ড না হই, আমি সেই থিয়েটারে বিশ্বাস করি না, ভালো লাগে না দেখতে। সেইখান থেকে আমার রাজরক্তেই মনে হয়েছিল সঠিক একটা প্রযোজনা দেখলাম। মানে তখন কল্লোল টল্লোল সব চলছে, কিন্তু সেই অবস্থাতে সেগুলো নাড়া দিল না, আমাকে নাড়া দিল এই রাজরক্ত। আমি সরাসরি বিভাস থেকে আমি বলতে, আমি তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি মানে হচ্ছে মানে একদম খোলামেলা আড্ডা, হ্যাঁ একদম, এটা একদম অকপট স্বীকারোক্তি যাকে বলা যায়। প্রবীর গুহর সাথে কোনো সময় বাঁধনের মধ্য দিয়ে কোনো ইন্টারভিউ সেশন করা যেতে পারে না। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রবীরদা, এই যে অল্টারনেটিভ লিভিং থিয়েটার, এটার জন্মদাতা তুমি, প্রবর্তক তুমি, আমি যদি বলা হয় এই জায়গায় আসি, কি এমন এই তো আমি রাজরক্তের কথা তো বুঝলাম, বিভাসদার প্রযোজনা তুমি দেখলে, থিয়েটারকে তুমি একদম মঞ্চ থেকেও যে বাইরে খোলামেলা জায়গায় নিয়ে আসা যায়, থিয়েটারকে যে বিশ্বের দরজায় এইরকমভাবে প্রেজেন্টেশন তুলে ধরা যায়, আলো
একটা জায়গা, কোনো একটা জায়গা বেছে নিয়ে সেখানে লাইটের কারুকার্য করছো, সেখানে আরও 10টা মানুষকে দিয়ে ফিজিক্যাল ওয়ার্কের মধ্য দিয়ে বিভিন্ন রকমের শারীরিক যে যে প্রতিবন্ধকতা রয়েছে বা যেরকম চেহারার বিভিন্ন রকম জেস্চার পশ্চার এগুলো তুলে ধরা যায় মঞ্চ ছাড়া, এটা তোমার মাথায় কিভাবে এলো? এটা কি হ্যাঁ, 70 দশকে? না, এটার সঙ্গে আমার অনেক কিছু জড়িয়ে আছে। হুম। অনেকগুলো আমি জায়গায় ঋণী কয়েকজনের কাছে এসব ব্যাপারে। যেমন ধরো, আমি যখন থিয়েটার ওয়ার্কশপে কাজ করতে করতে খুব বোর্ড, ডিসিলিউশন আবার, আচ্ছা, যে এই থিয়েটারটা আমি করতে চাইনি, এটা আমার থিয়েটার না। আচ্ছা। আমি যে কারণে থিয়েটার করতে এসেছিলাম ওই মানুষগুলোর জন্যে, এই থিয়েটার তাদের কথা বলে না, তাদের কাছে যায় না, তারা এখানে আসতে পারে না, এই থিয়েটারটা আমার থিয়েটার হতে পারে মানে না। মানুষের কাছে যাচ্ছে না, মানুষের সাথে সংযোগ হচ্ছে কোনো না। সংযোগ নেই আজ পর্যন্ত। আচ্ছা, আমি তখনকার দিন বলছি না, আমি বলছি আজ পর্যন্ত। তুমি বারবার সে পর্বে পরে হ্যাঁ, আসবো। হ্যাঁ, বারবার এখনো মনে করি সংযোগহীন থিয়েটার এটা। আচ্ছা। ফলে আমাকে একটা নতুন থিয়েটার খুঁজে বের করতে হবে। সেটা কি হতে পারে? নাকি থিয়েটার ছেড়ে দেবো, অন্য কিছু করব, এরকম একটা কনফিউজ স্টেটে ছিলাম। তখন আমি বাদল সরকারের সঙ্গে দেখা হয় আমার। বেশ। উনি বললেন যে আমি একটা নতুন থিয়েটার করছি, আপনারা দেখতে আসুন একাডেমির 3 তলাতে। ওখানে একটা ছোট্ট স্পেসে আমি প্রথম থিয়েটার দেখলাম বাদলবাবুর। 2টো নাটক দেখলাম পরপর, স্পার্টাকুস এবং ইন্দ্রজিৎ। আমাকে স্পার্টাকুস একবার টলিয়ে দিল। আবার আমার মনে হলো এটা একটা সম্ভাবনা আছে এইভাবে চলার। আমি সরাসরি বাদলবাবুকে অ্যাপ্রোচ করলাম, আপনার সাথে কাজ করতে চাই। উনি রাজি হলেন। আমি প্রায় মাস 3 ওনার সাথে কাজ করলাম, নানান কথা শুনলাম, এক্সারসাইজ করলাম, ওয়ার্কশপ করলাম, তার দর্শন, তার মতবাদ শুনলাম। আমি অভিভূত হয়ে গেলাম। আমার মনে হলো যে এই লোকটা খ্যাতির শিখরে দাঁড়িয়ে আছে। ভারতবর্ষের যত অফিসিয়াল আনঅফিসিয়াল সম্মান তার সব পাওয়া হয়ে গেছে। তার নাম প্রত্যেকটা লোকের, বড় বড় মানুষের মুখে মুখে। তার নাটক প্রতি সন্ধ্যায় আয়োজিত হচ্ছে প্রায় দেশের বিভিন্ন জায়গায়। সেরকম একটা সময় দাঁড়িয়ে লোকটা বলছেন এটা আমার থিয়েটার না, আমি সব ভুল করেছি, আমি নতুন থিয়েটার করব, যে থিয়েটার মানুষের কাছে যেতে পারে, মানুষের সাথে ডিরেক্টলি কথা বলতে পারে, আমি সেই থিয়েটার করব। যে থিয়েটার বিপণন করে না, যে থিয়েটার বাজারের বিরুদ্ধে, আমি সেই থিয়েটার করতে চাই। লোকটা আমাকে একদম ভাসিয়ে দিয়ে গেল। এই তো এরকম লোককেই ফলো করতে হবে। এবং এই ফলো নিয়ে তুমি বেরিয়ে পড়লে? না, তখনও বেরোচ্ছিল, তখন এই বাদলবাবুর সঙ্গে। কিন্তু বাদলবাবুর সাথে কাজ করতে যে মনে হলো আমি যদি এইখানে দাঁড়িয়ে থেকে কাজ করি তাহলে কিন্তু আমার থিয়েটারটা এগোবে না। আচ্ছা। আমার তো একটা অন্য উদ্দেশ্য আছে না, সেই গ্রাম, সেই গ্রামাঞ্চল, সেখানে পৌঁছাতে হবে। একদম আমার তো মানে target সেখানে। হ্যাঁ, হ্যাঁ, সেই রুড অঞ্চলে একবার তোমাকে ওই পৌঁছাতে হবে। অঞ্চলে পৌঁছবো, হ্যাঁ। তাদের ভাষা চাই আমার থিয়েটারে, ঠিক। আমি তাদের জন্য করব। আমি তো এই কলকাতা, বোম্বে, দিল্লির এই নগরবাসীর জন্য থিয়েটার করব না। পরে বাদলদার থিয়েটার এদেরকে স্যাটিসফাই করতে পারে, কিন্তু আমার থিয়েটার আমি এদের স্যাটিসফাই করতে চাই না। আমাকে তো অন্য রাস্তা দিতে হবে। এখন সেই রাস্তাটা করতে গেলে ইউনিট গ্রুপ, সোজা কথা, তোমায় কেউ ছেড়ে দেবে না যে তুমি এখানে তুমি কিছু করো, বা তোমাকে একটা আলাদা গ্রুপ তৈরি করতে হবে, কাজ করতে হবে, সেইভাবে এগোতে হবে। একদমই। তো আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ছিল বলে আমার দৃঢ়চেতা ব্যাপারটা ছিল, আমার সাহস ছিল, এখনও আছে মনে করি। আমি সেটা সবসময় আমরা দেখেছি বিভিন্ন workshop। আনকম্প্রোমাইজিং আমি এখনও পর্যন্ত। আমি সেখানে দাঁড়িয়ে আমি ঠিক করলাম যে আমি খড়দাতে এসে, ছোট্ট স্পেস, তখন খড়দা সবে এসেছি আমরা, আমি এখানে থিয়েটার করব। এবং সেখানে প্রথম থিয়েটার আমরা তৈরি করে আমরা থিওসফিক্যাল সোসাইটিতে প্রথম 2টো শো করলাম। শো করার পরে শেষ দিনে অ্যানাউন্স করলাম আমরা আগামী 5 বছর কলকাতায় আসব না। যদি কারোর আমাদের থিয়েটার দেখার ইচ্ছা থাকে দয়া করে আপনারা আসবেন খড়দায়, আমি সেখানে প্রতি শনিবার সন্ধ্যে 7টায় অভিনয় করব। প্রথম লোক হতো না, পরে লোক ধরাতে পারতাম না, মানে ঠেকাতে পারতাম না। সে দেশি বিদেশি সাহেব, মেম সাহেব, যত বড় বড় লোকজন, মানে যাদের নাম বললে সব গা কেঁপে উঠবে আর কি। যেমন গ্রোটভস্কি এসছেন, শেখনার এসছেন, পিটার ব্রুক এসছেন, সবাই বসে দেখে গেছে। এটা তো রেভলিউশন যাকে এবং বলা যায়। মাটিতে বসে, হ্যাঁ, মাটিতে বসে 30টা লোক বসতে পারতো। মাটিতে বসে আমি একটা হাত পাখা দিতাম, হাত পাখা দিয়ে হাওয়া খেতে হতো আর নাটক দেখতে হতো। মানে সত্যি কথা বলতে গেলে মানে এইটা যত শুনছি মানে আমাদের গায়েও কাটা দেয় যে ধরো গ্রীষ্মের গরমের জায়গায় এই মুহূর্তে ওখানে থিয়েটার দেখতে গেছেন, তারা ওই ধরনের মানুষরা তারা মাটিতে বসে থিয়েটার দেখছেন এবং মাটির সাথে সংযোগ রয়েছে, এটা প্রবীর গুহই বেড়েছে। আর একটা তোমাকে এই বিষয়ে আমার বেশ বলতে ভালো লাগবে বলে বলছি। হ্যাঁ। একটা ঘটনা, সেটা হচ্ছে একবার পিটার ব্রুক আমাকে লিখলেন, তখন পিটার ব্রুকের সঙ্গে কাজ করছি আমি
মহাভারত নিয়ে। আচ্ছা। তখন উনি আমাকে লিখলেন যে আমি পার্ক হোটেলে এসেছি, আমি তোমাদের থিয়েটারটা দেখতে চাই, আমাদের পুরো গ্রুপ দেখতে চাই, তা তুমি কি একটু সে আমাদের পার্ক হোটেলে দেখাবে, কবে দেখাতে পারো, আর কত টাকা তার জন্য লাগবে। তা আমি ওনাকে লিখে দিলাম যে স্যার আমরা তো কলকাতার বাইরে যে কলকাতায় যে থিয়েটার করবো না, আমরা এখানেই করবো। সো ইফ ইউ হ্যাভ টু সি আওয়ার প্রোডাকশন ইউ হ্যাভ টু কাম ডাউন অ্যাট খর্দা, অ্যান্ড অফকোর্স দ্যাট শুড বি ইন এ স্যাটারডে। আমি স্যাটারডে ছাড়া এখানে করি না, আর আপনার নামটা আগে থেকে বুক করতে হবে, কারণ আমার তো 30টা সিট মোটে, আগে থেকে বুক না করলে কিছু করতে পারবো না। দ্বিতীয়ত আমার এখানে কোনো পয়সার গল্প নেই, আপনাকে টিকিট কাটতে হবে না। আমরা দিস ইজ নট এন বাজারের আলু মূলো বেগুন না যে আমি বিক্রি করছি, সেই ধরনের কমোডিটি না এটা, থিয়েটার বিক্রয়যোগ্য নয় আমার কাছে। তাহলে আপনি আসুন দেখুন, যদি আপনার মনে হয় যে না এটা আপনারও থিয়েটার আপনার ভালো লাগছে, এটা হওয়া উচিত, আপনি আমাদের দিতে পারেন, ডোনেট করতে পারেন, আমরা তখন নেব, তার আগে নেব না। তো উনি পুরো দল নিয়ে একটা শনিবার এসেছিলেন, ওই মাটিতে বসে নাটক দেখে গিয়েছিলেন। আসলে ওই সময়টাতে বাংলায় একটা ওয়ার্কশপ করার প্রবণতা তৈরি হলো, বেশ। বলতে পারে এনএসজির প্রভাবে একদিকে, দ্বিতীয়ত বাদল সরকারের প্রভাবে, চারিদিকে ওয়ার্কশপ হচ্ছে। সেই ওয়ার্কশপে প্রচুর মানুষ করছে, পুতুলের মতো ওয়ার্কশপ করে যাচ্ছে। কিন্তু আমি যখন সেই সব ওয়ার্কশপ প্রাথমিকভাবে আমি শিখেছি বাদলদার কাছে, এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কলকাতায় থিয়েটার করব না, আমি গ্রামাঞ্চলে ছড়াবো, যেখানে থিয়েটার নেই সেখানে যাব, তারা থিয়েটার করুক, গ্রামের মানুষ তার নিজেদের কথা নিজেদের থিয়েটার দিয়ে বলার চেষ্টা করুক, এটা তার পাওয়ার হবে, শক্তি হবে। সেই ক্ষেত্রে আমি গ্রামে যেয়ে ওয়ার্কশপ করতে শুরু করলাম। মানে এটা কি ভারতবর্ষের গ্রামে নাকি গোটা বিশ্বের গ্রামে? ভারতবর্ষে। আচ্ছা, হ্যাঁ। ওকে। এবং সেটা করতে যাই প্রথম ফেল করে গেলাম। সেই ওয়ার্কশপগুলো যখন রিপিট করতে যাচ্ছি আমি ফেল করে যাচ্ছি, কারণ ওই ওয়ার্কশপটা ওদের দেশে ওদের সংস্কৃতি অনুযায়ী ওদের পরিবেশ অনুযায়ী তৈরি হয়েছে, ওটা তো আমার সেট করে না, লাগছে না তো। ঠিক। আমি বুঝতে পারছি কথা। হ্যাঁ, হ্যাঁ। মানে ধরো আমি তো বলছি, একটা ওয়ার্কশপে আছে ট্রাস্ট গেম আছে, খুব চালু গেম, এখনও করে সবাই। তাতে মাঝখানে একজন দাঁড়ায়, দুজন দুই দিকে দাঁড়ায়, মাঝের লোকটা ধাক্কা মারে পড়ে যায়, আবার এদিকে ধাক্কা মারে এদিকে পড়ে যায়। এটা বিউটিফুল যখন তুমি ছেলেদের সঙ্গে করছো, মেয়েদের সঙ্গে করলে তো খুব মুশকিল, মাঝখানটা কেদা মেয়েটা দাঁড়াবে না তো, মানে ফিজিক্যাল টাচটা করে একবারই চলতে পারে না কখনই। তাহলে এটা আমার সংস্কৃতিতে না, এটা বিদেশে খুব ইজি, কোনো ব্যাপার না। তাহলে এখানে ট্রাস্ট গেম করতে গেলে আমাকে অন্য একটা কিছু ভাবতে হবে। ট্রাস্ট কথাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তাকে ধরতে হবে আমাদের অন্যভাবে। বিশ্বাসের জায়গাটা কীভাবে করবো, অন্যভাবে করবো, সেগুলো আমরা তখন ভাবতে আরম্ভ করি যে ওই এক্সারসাইজ নয়, ভারতীয় মাটিতে তৈরি এক্সারসাইজ কী কী আছে, আমাদের কী কী আছে। আচ্ছা। এবং সেটা খুঁজতে যে আমি বিভিন্ন ধরনের লোক সংস্কৃতি, আমার একটা দেখাই ছিল, অভিজ্ঞতা ছিল, বাকিটা পড়াশোনা করে বের করলাম, দেখলাম, গেলাম। লোক সংস্কৃতিতে ভারতবর্ষ না, এশিয়ার লোক সংস্কৃতিতে এমন সব উপাদান রয়েছে যে তার বাইরে আমাদের যাওয়ার দরকার নেই, ওটা আমাদের সেট, আমাদের বডিতে ওইটাই চলে, ওইটাই মানাবে। তখন আমি সেগুলোকে নিয়েই কাজ করতে শুরু করলাম এবং তার থেকে এক্সারসাইজ ডেভেলপ করলাম, বুদ্ধি ডেভেলপ করলাম, জ্ঞান ডেভেলপ করলাম। তুমি বলতে পারো আমার আসল গুরু সে অর্থে গ্রোটভস্কি নয়, বাদল সরকার নয়, বিভাস চক্রবর্তী নয়, আমার আসল গুরু হচ্ছে আমার পাস্ট, সত্যি আমার লোক সংস্কৃতি, এরাই আমার সব। আমি যা শিখেছি ওখান থেকে শিখেছি। প্রবিদ্যা কিচ্ছু ইনভেন্ট করতে পারিনি, বিলিভ মি, আমি কনফেস করে যাচ্ছি, আমি রিপিট করছি, ওইগুলোকে নিয়ে আমার মতো করে নতুনভাবে ডিজাইন করে সাজাচ্ছি। আমি নতুন কিছু দিতে পারছি না, আমি সেইগুলোকেই নিচ্ছি, এবং সেটা এখনো অফুরন্ত ভাণ্ডার, আমি শেষ করতে পারিনি। তার অনেক অনেক তার রত্ন রয়ে গেছে। সেই রত্নের দিকে না তাকিয়ে আমি বিদেশি রত্নের দিকে তাকাইনি, সেই দিকে তাকানো বন্ধ করে দিলাম। এই যে তুমি রত্নটাকে জোগাড় করছো, সাজাচ্ছ, সব কিছু করে তুমি বিদেশের মাটিতে যখন নিয়ে যাচ্ছ, তারা তো প্রভাবিত হয়ে উঠছে, ওটা অন্য ফ্লেভার পাচ্ছে না। আর তুমি ধরো যে সমস্ত বিদেশিদের আমরা চিনি, বিশেষ করে স্তানিস্লাভস্কি বলো, বেটল ব্রেস্ট বলো, গ্রোটভস্কি বলো, শেকনার বলো, এইসব মানে প্রমুখ সব নাম যেগুলো, এরা প্রত্যেকে তো ইন্ডিয়াতে এসছেন। অবশ্যই ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ান ফর্ম নিয়ে কাজ করে গেছেন, সমস্ত কাজ করে তাই নিয়ে তারা পুঁথিপত্র লিখেছেন, আর সেইগুলো আমাদের তখন দিচ্ছেন পড়তে। মানে আমারই মেটেরিয়াল তারা
আবার গুছিয়ে রিঅর্গানাইজ করে আমাকে মানে পড়াচ্ছে, তাদের দর্শন, তাদের চিন্তা ভাবনা তারা ভারতবর্ষের ওপর দেখে তারা আমাদের তৈরি কাছে, করছে। হ্যাঁ হ্যাঁ আর আমরা আমাদের জিনিসটা চিনতে পারলাম হ্যাঁ, না, দেখলাম না। মানে কি একদমই মূর্খ ঠিক। আমরা! আমরা বোধহয় পড়তে পড়তে ভুল করছি এরকম আমরা ভাবে। পরতে পরতে ভেবেছি সাহেবরা যা করে সেটাই 100 ভাগ সত্যি, ফলে সাহেবদের ফলো করতে হবে আমাদের। এই যে একটা বিরাট সমস্যায় আমরা ভুগছি, এখনও ভুগছি, সাহেব ছাড়া গতি নেই। কোনো একটা প্রতিবেদনে, প্রবীরদা তুমি ভালো করে জানো, তুমিই বলেছিলে এটা, কোনো একটা প্রতিবেদন আমরা দেখছিলাম, আমি বহু জায়গায় তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কোনো একটা সাক্ষাৎকারে তুমি বলেছিলে যে আহ, বর্তমান সময় নয়, বিগত সময় থেকেই ভারতবর্ষের থিয়েটারের অবস্থানটা নিয়ে একটা ভাবনার বিষয় আছে, একটা অবক্ষয়ের বিষয়। এটা কেন? এটা যদি তুমি একটু বলো আমাকে। আসলে দেখো, গ্রুপ থিয়েটারটা আমাদের যেভাবে শুরু হয়েছিল, যে আদর্শ জায়গার থেকে, হুম। সে আদর্শকে আমি খুব সম্মান করি, কোনো গণ্ডগোল নেই, এবং সেই আদর্শ অনুযায়ী নাটকও তৈরি হচ্ছিল। বেশ। কিন্তু তার ফরম্যাট যেটা ছিল, সেই ফরম্যাটটা কখনোই কোনো অবস্থায় ওটা জনগণের কাছে পৌঁছায় না। যেমন ধরো আমি বলছি, যখন আমি থিয়েটার ওয়ার্কশপে, তখন চাক ভাঙা মুজোটা নাটক ছিল তো, হুম হুম এবং চাক ভাঙা মধ্যে খুব পপুলার নাটক ছিল। আমার মনে আছে সুন্দরবনের গ্রাম থেকে একটা ক্লাব আমাদের নিতে এসেছিল নাটকটা। হুম বিভাসদা খুব চেষ্টা করে, খুব কষ্ট করে, কতটা 7,000 টাকা না কত টাকা বাজেট দিয়েছিলেন, যে এইটা হলে আমরা একবারে কোনো রকমে করে আসতে পারি। বেচারিরা সে টাকাটাও জোগাড় করতে পারলো না। তার মানে এই নাটকটা সিস্টেমের মধ্যে একটা গলত আছে, যে বাইরে যেতে পারে না, এ হাত পা বাঁধা, ঠুটো, একে পয়সা দিয়ে না চালালে চলতে পারে না। থিয়েটার কোথাও আটকে গেছে, শৃঙ্খলাবদ্ধ হয়ে গেছে, সেই জায়গাগুলো না সরাতে পারলে হবে না। তখন থেকে আমি ভাবতে আরম্ভ করলাম, বা আমার পূর্বসূরীরাও বলেছেন, রিজেকশন। আমার চৈতন্যদেব আমাকে বলেছেন, আমি চৈতন্যদেবকে আমার গুরু মানি, আচ্ছা। উনি বলেছেন রিজেকশন। চৈতন্যদেব কত বড় মাপের নাটকের লোক ছিলেন, হ্যাঁ, কি বিশাল মাপের, আর কি তার ক্যারিশমা! অবশ্যই। তার একটা স্লোগান হরে কৃষ্ণ, তাই যে কত লোককে একসঙ্গে মোহিত করে মোহিত দিয়েছে। করে দিয়েছেন। হ্যাঁ। চিন্তা করা যায় কখনো? দুরন্ত নাটক লিখতেন, দুরন্ত অভিনয় করতেন, দুরন্ত ডিরেকশন দিতেন, পাগলা করা মানে লোকে কাঁদ্য হাউ করে, এবং মহিলা চরিত্রে অভিনয় করতেন, নারী ভূমিকায়। হ্যাঁ, এইরকম পাওয়ারফুল। তারপর থেকে তো যাত্রা পপুলার আরম্ভ করলো অষ্টম শতকে। তুমি বলছো আর আমার মাথার মধ্যে একটা অন্য চিন্তা ঘুরছে। সেটা হচ্ছে, আমি বারে বারে এই ক্যামেরাটা ঠিক আগেই একটা কথা চলছিল যে প্রবীরদার একটি কাজ, প্রবীরদা মানেই হচ্ছে ওয়ার্কশপ, থিয়েটারের ওয়ার্কশপ দেখার মতন, তোমার ছাত্রছাত্রীদের নিয়ে দেখার মতন বিষয়। কিন্তু এরই মাঝখানে একটি থিয়েটারের শো যেটি রাস্তায় হচ্ছিল, সেখানে প্রবীর গুহর নির্দেশনায় সেই থিয়েটারটা, তুমি ভালো করেই জানো সেটা, সেখানে একটা হিন্দু মুসলমানের একটা লড়াই, রায়াট দেখানোর একটা বিষয় হয়েছে। হঠাৎ করে সেখানে তুমি ব্লেড দিয়ে হাতের শিরা কেটে সেই রক্তটা সকলের মুসলিম ভাই এবং হিন্দু ভাইয়ের মাথায় দিলে, এটা এটা কি করে সম্ভব? মানে এটা তুমিই পারো, মানে এইভাবে একদম প্র্যাকটিক্যালি জিনিসটাকে তুলে ধরতে। সেটাও তো শিখেছি আমাদের রিচুয়াল থেকেই। এই যে রিচুয়াল থেকে যে পিঠে হুক বাঁধিয়ে যে চড়ক। ঘোরায়, চড়কে যে ঘোরায়, হ্যাঁ। কাঁটার মধ্যে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দেয়, এগুলোকে স্যাক্রিফাইস করে তোমার নিজেকে তো থিয়েটারে এগুলো কিন্তু বারবার উঠে আসবে। উঠে আসে। আমার থিয়েটারে খুব রিচুয়াল উঠে আসে, আগুন উঠে আসে, এই ত্যাগ উঠে আসে, অনেকভাবে উঠে আসে। সেখানে আমার মনে হয়েছিল ওই নাটকটাতে, যে ওইখানটাতে লোককে বোঝাতে গেলে, হিট করতে গেলে, মনে গেঁথে দিতে গেলে দরকার হচ্ছে রক্তপাত। সেই রক্তপাত আমাকে অনেকে বলেছে, তুমি একটু কুমকুম দেখে এরকম করলে তো রক্ত হয়ে যায়। আমি পারি না। আমি অনেকে বলেছে তুমি অরিজিনালি চটটাও যে মারলে দুটো দুটো চরিত্রকে, এবং তার সেটাও অরিজিনালিটি। আমি বললাম, তাতে আর্টিফিশিয়াল ব্যাপার হয়ে যাবে। আর্টিফিশিয়াল চাইছি না এখানটাতে, আমি খুব শক্ত জায়গায় যেতে চাইছি। সেখান থেকে আমি হাত কাটাটাই মনে করলাম, আমি অন্যকে বললে সে হাত কেটে দেবে, তাহলে আমার কোথাও অন্যায় হবে, আমি শুদ্ধ থাকবো না নিজের জায়গায়। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি নিজের হাত কাটবো। এবং যে কটা শো হয়েছে, আমি প্রত্যেকটা শোয়ে নিজের হাত কাটতাম, এবং সেই রক্ত যখন সবাইকে দিতাম, সবাই একেবারে এটা চুপ হয়ে যেত। এটা হচ্ছে একটা অন্য ধরনের, মানে এটা উঠে আসা একটা ট্যাগ লাইন যাকে বলে। এই জন্যই বোধহয় প্রবীর গুহ, যারা নাট্য জগতে দেখেছেন মানুষটাকে, তারা জানেন যে এই ধরনের
পরিকল্পনা বা এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু প্রবীর গুহর মাথার মধ্যে থিয়েটার নিয়ে থাকে। এটাই অল্টারনেটিভ থিয়েটার, মাটির সাথে মিশে যাবা। রবিদা, আরও গল্প তো তোমার সাথে শেষ হবে না, কিন্তু এই যে থিয়েটার নিয়ে কর্মশালা তুমি যেটা বলছিলে, এই কর্মশালার বিষয়টা একটু ওয়ার্কশপের প্রচণ্ড অনেকে বলে যে প্রবীরদা ওয়ার্কশপ মানে, প্রবীর স্যারের ওয়ার্কশপ মানে খুব একটা পরিশ্রমিক ব্যাপার, দৌড়ঝাঁপের ব্যাপার। এই জায়গাগুলো তুমি একটু বলো। আমি আমার কিন্তু আবার প্রবীর গুহ মানে সহজিয়া থিয়েটার। হ্যাঁ, আমি আসছি সে পয়েন্ট। হ্যাঁ। আমার যেটুকু শিক্ষা আমার রিচুয়াল থেকে, যে শরীর যদি কথা না বলে কিছু কথা বলে না, যাহা নেই ভাণ্ডে তাহা নেই ব্রহ্মাণ্ডে। একদম। তার শরীরটাকে বুঝতে হবে, জানতে হবে। আমাদের যারা অভিনেতা তুমি দেখো কি, তাদের এই মুখটুকু ছাড়া কিছু কাজ করে না। আর হ্যাঁ, কণ্ঠটা খুব ভালো, এক্সপ্রেশন খুব ভালো মুখের, ব্যাস এই দিয়ে থিয়েটার হয়। মানে বডি জেস্চার কিছু চলে, নেই। কিছু চলে না। হ্যাঁ, সেইখানে রিচুয়ালে তুমি যদি চলে যাও, সেখানে ফিজিকটাই গোটাটা। আর রিচুয়াল থেকে থিয়েটারের জন্ম, ভারতীয় থিয়েটারের জন্ম রিচুয়াল থেকে। আচ্ছা। তা যদি হয় তাহলে রিচুয়ালকে আবার রেসপেক্ট করতে হবে, আমাকে ফিজিকে ফিরে যেতে হবে। ফিজিক না হলে কখনোই কমিউনিকেশন হবে না। যদি কমিউনিকেট করতে হয়, মানুষের সাথে সংযোগ করতে হয়, হ্যাঁ। তাহলে ইউ নিড টু পেনিট্রেট ইউর বডি ফার্স্ট। ইউ হ্যাভ টু ইমবাইব পেইন ইনটু ইউর বডি, এবং সেইভাবে যদি কমিউনিকেট করতে পারো, তাহলে ফিজিক্স সম্পর্কে জ্ঞান দরকার তোমার। এটাকে কি কোথায় আটকাচ্ছি, কি করছি, তার কর্মকাণ্ড দরকার, কাজ দরকার, যাতে ফিজিক্সটা আবার মুক্ত হয়ে যায়। আমার দেহ যেন মুক্তভাবে ভাবতে পারে, তাহলে আবার মনও মুক্তভাবে ভাবতে পারবে। এইখান থেকে দেহর পরে আমি খুব জোর দিই। ফলে আমার ওয়ার্কশপে ফিজিক্যাল ওয়ার্কশপটা খুব জরুরি হয়ে যায়। আচ্ছা। এবং যারা যায় প্রথম দিকে 2-3 দিন কাঁদে, হয়তো চিৎকার করে, আজ বেরিয়ে আসে যখন তোমার হাসতে হাসতে, এই একে অপরকে জড়িয়ে কাঁদছে, আবার কবে হবে এই ওয়ার্কটা, আবার কবে হবে, এরকম বলে। মানে একটা জিনিস প্রমাণিত, সেটা হচ্ছে কনফিডেন্স লেভেলের জায়গাটা তুমি তৈরি করে দাও মারাত্মকভাবে। সেটাই তো আমার কাজ, আমি মনে করি। হ্যাঁ। আজকে সেভাবে কাজ করেছিলাম বলেই তো গ্রামাঞ্চলে আজকাল থিয়েটার তৈরি হয়েছে। তারা এখন তো আন্তর্জাতিক। হ্যাঁ, কল্লোল ভট্টাচ তো আন্তর্জাতিক, এখন জিন্নাত তো আন্তর্জাতিক, সব তো আন্তর্জাতিক হয়ে গেছে এখন, সব আমার হাতে গড়া ছেলে। থিয়েটারটাকে পেশা হিসেবে বেছে নেওয়া, বা এই যে বডি জেস্চার, বা এই যে আমি একবারে করে দিই, তুমি একবারে তাহলে প্রশ্নগুলোর উত্তর দিতে ভালো লাগবে। আমি পয়েন্টগুলো শুধু বলছি তোমার কাছে। সেটা হচ্ছে যে এই যে থিয়েটারটাকে পেশা হিসেবে বেছে নেওয়া, এটা বোধহয় তোমার সময় সম্ভব ছিল না, বা পারিপার্শ্বিক সময়ে সম্ভব ছিল না, কিন্তু এখন থিয়েটারটা একটা পেশাগত জায়গা। এই জায়গাটা কিভাবে তৈরি হলো? খুব এইভাবে থিয়েটার না কখনোই পেশাগত হতে পারবে না। এই যে পেশা দেখছো, এটা একটা ফলস পেশা হচ্ছে এটা আমাদের। আচ্ছা। কারণ এই থিয়েটারটা আদৌ টিকবে না। কারণ এই থিয়েটার যে চেষ্টাটা হচ্ছে, যে কি করে থিয়েটারকে বিপণনযোগ্য করা যায়। গ্রুপ থিয়েটার সময়টা ছিল না, কিন্তু এটা ইদানিংকার ফেনোমেনন। হ্যাঁ, যে কি করে বিপণনযোগ্য করা যায়, মানে বাণিজ্যিক আকার দেওয়া যায়। বাণিজ্যিক আকার দেওয়া যায়। তাদের সেখানে কি করতে হবে, বড় বড় আর্টিস্ট নিতে হবে, চেনা মুখ নিতে হবে, সেলিব্রিটি নিতে হবে, আলো করতে হবে, ঝাকাস আলো করতে হবে, সেট করতে হবে দুরন্ত, মিউজিক দুরন্ত, তার অ্যাডভার্টাইজমেন্ট হবে আরও দুরন্ত, প্রমোশন আরও দুরন্ত হবে, তাতে বিক্রি হবে। বিক্রি হলে তখন সবাইকে কিছু পয়সা করি দেওয়া যাবে। কিন্তু এই টাকাটাও তো লোকের কাছে কমে যাচ্ছে। কতদিন লোকে দেবে? এখন প্রোডাকশন কস্ট বাড়তে বাড়তে তো একটা ভীষণ খারাপ জায়গায় গেছে। বম্বেতে কোটি নিচে ভাবা হচ্ছে না, না। এখানেও 10-20 লাখের কমে ভাবা হচ্ছে না, ওখানে কোটি ভাবা হচ্ছে। তো এই পয়সা কে যোগাবে? যদি যোগায়, মুষ্টিমেয় কয়েকজন পয়সাওয়ালা লোক আসবে, দেখবে। তারা কি আমার থিয়েটার দেখবে খালি? তা তারা কতদিন বাঁচিয়ে রাখবে আমার থিয়েটারকে? এটা কি প্রবীর গুহর মানে একদম এই বিষয়টায় ঘোর বিরোধী, এই ধরনের বিপণন? আমি একদম বিপণনের বিরোধী, একদম বিরোধী। আমি আর্ট কালচার করতে অসুবিধে নেই, আমার প্রসেস নিয়ে আমি কোনো অসুবিধে নেই। কিন্তু যেখানে বিপণন হচ্ছে মনে হয়, সেখানে মনে হয় এটা থিয়েটার আর নেই। সেই আমি তো মনোরঞ্জনের জন্য থিয়েটার দেখতে আসছি না। আমি মানসিকভাবে কিছু খোরাক পেতে এসেছি। আমার ভেতরে কিছু কথা আছে, ভেতরে জ্বালা আছে, সেগুলো কিভাবে মিটবে, আমি সেই জন্য এসেছি থিয়েটারে। এবং আমার থিয়েটার দেখেও কেউ যদি খুব হাততালি দেয়, আমি মনে করি আমার থিয়েটার ফেল করে গেল। কেন? আমি তো চাই লোকে, মানে তোমার যদি একটা ঘা থাকে, কেটে যে ঘা হয় শরীরে, আমি সেটাতে মলম লাগাতে চাইছি না, আমি কেন নুন দিয়ে আরও ডলে দিতে চাইছি।
আরো জ্বলুক, সে বুঝুক, ফিল করুক। তাতে তো শান্তি হচ্ছে না, প্রশস্তি হচ্ছে না, তাতে তো অস্বস্তি বাড়ছে। অস্বস্তি বাড়লেই তো প্রশস্তি খুঁজবে। আমি সাময়িক প্রশস্তি চাইও না তো। আচ্ছা, মানুষের মধ্যে একটা একটা কোয়েস্ট, একটা জিজ্ঞাসা সারাক্ষণ জ্বলুক সেটা নিয়ে। এটা নিয়ে থেকে যাবে মানুষ। থেকে যাবে, সে ভাববে যে কী হবে, এরপর আমি কি করব, কোথায় যাব। এবং আমি সহজে যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে রিজেকশন থিওরি বললাম, ওই রিজেক্ট করতে 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 আমার কাছে কী আছে আর, সেইটার একবারে সুপার হাইটে যে আমি কি করতে পারি, তার কি সুপার ইউটিলাইজেশন কি হতে পারে, সেইটা খুঁজে বেড়াই। এবং আমি এই স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের কাছে খুবই কৃতজ্ঞ যে আমার শেষ বয়সে আমাকে সুযোগটা দিয়েছে ওর এখানে কাজ করার জন্যে, এবং আমাকে বলেছে আপনি মনের মতো করে, আপনার মতো করে কাজ করুন, আমরা কিছু চাপিয়ে দিচ্ছি না। সেখানে আমি বলেছিলাম আমি সহজে থিয়েটার করব, যে থিয়েটারের খরচ প্রায় নেই। মানে যখন একটা চ্যালেঞ্জ হচ্ছে আজকে বিশ্বে যে একটা থিয়েটার কত বেশি খরচে করতে পারা যায়, আমার চ্যালেঞ্জ উল্টো, কত কম খরচ একটা থিয়েটার করা যায়। এবং সারা কেমন পেয়েছো এই যে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে যে তোমার যে? আমার তো খুব ভালো লাগে, আমার ছাত্রছাত্রীরা বলবে সেসব কথা, তাদের কেমন লাগে, তারা তো দিন দিন বেড়ে যাচ্ছে, অনুগামীর সংখ্যা বাড়ছে। সে কোথায় সুদূর তাহেরপুর থেকে লোক আসছে, সুদূর কি ওই সব মানে নানান জায়গার থেকে লোকজন আসছে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এটা খুব ইন্টারেস্টিং। তুমি মানে যতই বয়স বাড়ুক, বয়স তো তুমি তোমার কাছে একটা সংখ্যা মাত্র, বা আমাদের সকলের কাছে। কিন্তু এই যে নবপ্রজন্মকে উদ্বুদ্ধ করো তুমি, এই 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 স্পিরিটটা কোথা থেকে পাও? স্বপ্ন দেখাতে, আর কিছু না। তুমি যদি নিজে ঠিক থাকো না, নিজের ভেতরে যদি সৎ থাকো, শুদ্ধ থাকো, তুমি গোটা মানুষগুলোকে একটা স্বপ্ন দেখাতে পারো যে আমরা এটা করতে পারি, ক্যান ডু ইট, এবং এটা করাটা উচিত, এটা আমাদের রাইট। এই বিশ্বাস যদি ঢুকিয়ে দেওয়া যায় না, তারা জান দিতেও প্রস্তুত থাকবে। আর থিয়েটারের একটা নিজস্ব মোহ আছে, তো এমন মোহ আছে, সে ঠিক টেনে নেবে তাকে। যারা সৎভাবে কাজ করবে, আমি বিশ্বাস করি এই থিয়েটার, অল্টারনেটিভ থিয়েটার সততা পছন্দ করে। সততার আর এক নাম বোধহয় অল্টারনেটিভ থিয়েটার। এবং সহজিয়া, সেটি সহজিয়া। যত অল্টারনেটিভ তত সহজিয়া, কঠিন নয় ব্যাপারটা। একটা একটা এই যে বর্তমান প্রেক্ষাপট, সেখানে তো ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। সমাজে যা যা ঘটছে, খারাপ দিকগুলো, এই প্রতিবাদের ভাষাটা তোমার থিয়েটারে উঠে আসে? আমার থিয়েটারের মতো করে, আমার মতো করে উঠে আসে। আচ্ছা, আমি আমার মতো করে প্রতিবাদ করি। আমি তো গুলি চালাতে পারবো না, বন্দুক চালাতে পারবো না, থিয়েটারে কলম চলবে। আমি রাজনীতি করে স্লোগান দিয়ে ফ্ল্যাগ তুলেও যেতে পারবো না, দাঁড়াতে পারবো না, আমি সেগুলো করবো না, যাইও না। আগে যেতাম হয়তো, কিন্তু আমি ইদানিংকাল আর যাই না, কারণ আমি বুঝি এগুলো সৎ না। খুব সততা নিয়ে এগুলো হচ্ছে না। একটা লোক দেখ না এই মুহূর্তে করছে এই ধরনের, খুব কম লোক সততা নিয়ে এগুলো করছে, ফলে আমি সেটার মধ্যে পার্টিসিপেটই করি না। আমি আমার কাজের মধ্যে দিয়ে আমার মতো করে আমি তার কথা বলি, প্রতিবাদ করি। এবং তোমার নাটকে তো অভিনেতা অভিনেত্রীদের শারীরিক বিভিন্ন রকমের ক্রিয়া প্রক্রিয়া কথা বলে, সেটা যেমন বডি আর্ট যেটা, তেমনি তাকে কিন্তু ইতিহাস, বিজ্ঞান, সমাজনীতি, মনস্তত্ত্ব তাই নিশ্চয় পড়তে হয়, শিখতে হয়। এখানে কি কি উপাদান একজন ছাত্রকে, নবপ্রজন্মের একজন ছাত্রকে কি কি উপাদান থাকলে পরে সে একজন সক্রিয় নাট্যকর্মী তৈরি হতে পারে? সেন্স, প্রথম কথা সেন্স, জানার আগ্রহ, শেখার আগ্রহ। তৃতীয় চোখ, ওইটি সেন্স আর কি। এবং কি মানে খাওয়া, মানে পাগলের মতো খাওয়া, কি আসছে সামনে দেখো না, খাও, খেয়ে যাও, তারপর দেখো, জাবর কেটে কেটে দেখো কোনটা কাজে, অবজারভেশন, কোনটা কাজে লাগছে, কোনটা লাগছে না। যেমন ধর আমি তো এখানে থিয়েটার পড়াতে এসেছিলাম, 2 দিন করে থিয়েটার পড়াবো। কোন দুঃখে আমার সাইকোলজি ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছি এখন, কোন দুঃখে? মনে হলো সাইকোলজি ডিপার্টমেন্টের সঙ্গে আমার কাজ করলে আমারও কাজটা ভালো হচ্ছে, সাইকোলজি ডিপার্টমেন্টের দার্শনিক দিক, মনস্তত্ত্বের দিকের সাথে অবশ্যই থিয়েটারটা একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমি একদম পরিশেষের জায়গায় আসি, তোমার সাথে আড্ডায় তো সবসময় মানে যত বাড়াবো, দীর্ঘায়িত করব, ততই বাড়বে পরিবেশ। কিন্তু আমি একটা বিষয় একটু তোমার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে তোমার থিয়েটারের মধ্যেও আরেকটা বিশেষভাবে উল্লেখিত জায়গা আছে যেটা চোখে পড়ে, নাটকের গান।
বিভিন্ন অঞ্চলের প্রান্তিক রুরাল অঞ্চল, সেই অঞ্চলের বিভিন্ন গান, আদিবাসী সংস্কৃতি, সেগুলো উঠে আসে তোমার থিয়েটারের মধ্যে। এই যে গানগুলো, এই গানগুলো কিভাবে তুমি অ্যারেঞ্জ করো, বা কীভাবে, এগুলো তো লাইভ পারফর্মিং চলছে, নাটকে আমরা দেখি বিভিন্ন রকমের। দেখো, অষ্টম শতকে যখন আমরা প্রথম থিয়েটার দেখলাম, খানিক ভাঙা ভাঙা থিয়েটার চর্যাপদের সময়, চর্যাপদ তো একটা গানই, একদম গান করে করে সুর করে করে বলছে। দ্বাদশ শতকে এসে তখন দেখছি আমরা, যখন ইসলাম ঢুকলো এখানে, হুসেন শাহর সঙ্গে ইসলাম সুফিবাদ ঢুকলো, এখানে বাউল ছিল, সব মিলিয়ে একটা গান। তারপরে তোমার চৈতন্য আসলেন, তিনি আনলেন কীর্তন, সেই যে কীর্তন সেও তো গান। ফলে গান, কীর্তন, এই যে ব্যাপারটি আমাদের হৃদয়ের মধ্যে তন্ত্রিতে তন্ত্রিতে ওটা আছে। ফলে গানই কমিউনিকেট করে। এই যে টেক্সট করতে, টেক্সট ছিল নাকি আমাদের কখনো? কোনো দিন টেক্সট ছিল না। আজও ভারতীয় থিয়েটারে টেক্সট নেই। এগুলো বিদেশি আমদানি করেছি আমরা, বিদেশ থেকে। শেক্সপিয়ারের টেক্সট লিখতে বলে, শেক্সপিয়ার টেক্সট ছিল। আমাদের শেক্সপিয়ার ছিল না, ও টেক্সট লিখিনি। আমাদের যারা ছিলেন তারা গান লিখে গেছেন, জয়দেব গান লিখে গেছেন, একদম, তাই না? সবাই গান লিখেছেন, এবং গান এবং পাঁচালি, হ্যাঁ। তারপরে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, সব তো গান সমস্ত। ফলে গানের সুরই আমাদের একমাত্র কমিউনিকেট করে, ধরতে পারি, আমরা বুঝতে পারি। সেখান থেকে গান আমার কাছে প্রথম অস্ত্র কমিউনিকেশনের জন্যে, তাই গানকে আমি ব্যবহার করি। এবং এই জায়গাটাই বোধহয় আরও বেশি মানুষের মানে বিশ্ব ইতিহাস বা ভারতবর্ষের ইতিহাসকে জানান দেয় তোমার থিয়েটার দেখলে পরে, এবং ভারতবর্ষের ইতিহাসের কথা বলে তোমার থিয়েটার। আর পরিশেষ, একদম শেষ পর্যায়ে এসে গেছি প্রবীরদা, তুমি কি বার্তা দেবে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, যারা থিয়েটার নিয়ে ভাবছে, যারা থিয়েটার নিয়ে আগামী দিনে এগোতে চাইছে, তাদের নিয়ে কি বার্তা দিতে চাও? একটাই বার্তা, যদি জীবনে সত্যিকারের মানুষ হতে চান, মানুষের মতো ভাবতে চান, আসুন আমাদের থিয়েটার ডিপার্টমেন্টে আসুন, আমাদের সঙ্গে নাটক অভ্যাস করুন, থিয়েটার অভ্যাস করুন। এতে তো আমি গ্যারান্টি দিচ্ছি না আপনি বড় অভিনেতা হবেন, আমি গ্যারান্টি দিচ্ছি না আপনি ধনী মানুষ হবেন, আমি গ্যারান্টি দিচ্ছি না আপনি বড় ব্যবসায়ী হবেন। একটা গ্যারান্টি দিচ্ছি, আপনি যখন যে পরিস্থিতিতে পড়ুন, আপনার নিজস্ব একটা ক্ষমতা থাকবে সিদ্ধান্ত নেবার, বিবেচনা করার। একদম ঠিক কথা। আমি প্রবীরদার কথা প্রসঙ্গেই বলি, সেটা হচ্ছে যে জীবনকে চিনতে গেলে, জীবনকে জানতে গেলে, এবং নিজেকে চিনতে গেলে, নিজেকে জানতে গেলে, নিজের আয়না বা প্রতিবিম্ব হচ্ছে থিয়েটার। যারা জীবন দর্শনকে চিনিয়ে দেয়, যারা যে কোনো প্রতিকূল অবস্থার থেকে থিয়েটার আপনাকে বাঁচিয়ে তুলতে পারে, একটা সাংগঠনিক চিন্তাধারার মনোবৃত্তি স্থাপন করতে পারে থিয়েটার। এই জন্যই আমরা থিয়েটারকে এতটা প্রাধান্য দেই। আর আপনাদেরকেও দিতে বলি যে থিয়েটার নিয়ে ভাবুন, থিয়েটার নিয়ে একটু চর্চা করুন। দেখুন, বিশ্ব ইতিহাস তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থিয়েটার নিয়ে বহু সমালোচনা চলছে, বহু রকমের বহু এক্সপেরিমেন্ট চলছে, এক্সপ্লোশন চলছে, কিন্তু থিয়েটারের মতনই এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানছি যে অর্থনৈতিক অবস্থান থিয়েটারের কোনোদিনও ভালো থাকে না, কিন্তু থিয়েটারের ইচ্ছে, মঞ্চের খিদে, লাইভ পারফরমেন্স, এগুলো জানান দেয় যে থিয়েটার আপনার জীবনের একটা ওতপ্রোত মাধ্যম, আপনার জীবনের সাথে জড়িত, জীবনের আয়নার সাথে। ভালো থাকবেন সবাই। আমাদের এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি পডকাস্ট সেশনে আরও একবার আপনাদের সকলকে সাদরে সম্ভাষণ জানিয়ে আজকের মতো এখানেই আমরা সমাপ্ত করছি আমাদের এই পডকাস্ট সেশন। এটা শুধুমাত্র পডকাস্ট সেশন নয়, এটা হচ্ছে আমাদের একটা অনাবিল আনন্দের মুহূর্ত। তার কারণ হচ্ছে, প্রাণের মানুষ যদি প্রাণের মানুষের সাথে কথা বলে, তাহলে কিন্তু সেই হৃদ্যতাই তৈরি হয়। আর সেটাই হলো আজকে, আর সেটার অপেক্ষার জন্যই আমরা এতক্ষণ ধরে ছিলাম। আর আমরা চাইবো যে এই মুহূর্তটা আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট সেকশনে জানান, একটা ছোট লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের এসভিউ পডকাস্টকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সকলে।